Hello dear student, welcome to our channel Your Success Guide. Your Success Guide চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আবার একটি ম্যাথের ক্লাস নিয়ে চলে এলাম। আমি তোমাদের ওয়াহিদ স্যার। প্রথম ক্লাসটি দিয়েছি শতকরা বা পার্সেন্টেজের উপর, যেটি তিনটি পার্টে ক্লাসটি করিয়েছি, মানে চ্যাপ্টারটি তিনটি তিনটি ক্লাস আছে চ্যাপ্টারটির। তোমরা যদি ওইটা না দেখে থাকো ওই ক্লাসগুলি, তো এই চ্যানেলের মধ্যে যাবে এবং প্লেলিস্ট তৈরি করা আছে ম্যাথের। প্রত্যেকটা সাবজেক্টের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, কোনো চাপ নাই তোমাদের, সব তোমরা পেয়ে যাবে। এবং আজকে যে চ্যাপ্টারটি শুরু করছি সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বা জেনে ফেলেছো, অনুপাত ও সমানুপাত, যাকে বলে রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা আজকে পার্ট, মানে 1 নম্বর ক্লাস আজকে। তো এই চ্যাপ্টারের উপরে আমি দুটি ক্লাস দেবো, আশা করে আছি দুটি ক্লাসে কমপ্লিট করে দেবো। যদি দুটি ক্লাসে কমপ্লিট না হয় বা আমার মনে হয় যে আরো কিছু তোমাদেরকে শেখানোর দরকার আছে বা আরো কিছু টাইপের অঙ্ক বাকি আছে, তাহলে আমি পার্সেন্টেজের মতনই এই চ্যাপ্টার থেকেও তিনটি পার্ট বা তিনটি ক্লাস দেব। তো তোমরা কোনো বিনা মানে সন্দেহে তোমরা ক্লাস করতে পারো, এখানে ফুল টোটাল কমপ্লিট করে দেবো আমি প্রত্যেকটা চ্যাপ্টার। তো আজকে শুরু করা যাক। আজকে নতুন কনসেপ্ট নিয়ে, নতুন টপিক নিয়ে চলে এসেছি, ক্লাসটি শুরু করছি। তো ক্লাসটি শুরু করার আগে অনুপাত সমানুপাতের ব্যাপারে একটু বলে দিই, কনসেপ্টগুলো তোমাদেরকে দিয়ে দিই। মেন হচ্ছে, প্রথম কনসেপ্ট হচ্ছে অনুপাত সমানুপাত কেন বা এটার প্রয়োজন কি। অনুপাত সমানুপাত তো তোমরা শুনেছো অনেকেই, বা এটা জানো যে এরকম ভাবে লেখা হয় 2:3 বা 4:5, এরকম ভাবে লেখা যায়, এটা তোমরা জানো। তো এইটা দরকার কি প্রয়োজন পড়েছে, বা এটা থেকে আমরা কি ধারণা পেতে পারি। এইটা এই জন্য ধারণা পেতে পারি, যেমন ধরে নাও, ভালো করে বুঝে নাও, 3:8 আমি লিখলাম। এইটা হচ্ছে তোমাদের এটা চিনি, একটা শরবতে চিনি আছে। কি দিয়ে তৈরি শরবত? চিনি আর জল দিয়ে, তাই তো। তো একটি শরবত কতটা মিষ্টি এবং কতটা মানে বেশি মিষ্টি, কতটা কম মিষ্টি, সেটা কিভাবে আমরা বুঝবো? এই অনুপাতের ব্যাপারে। শুধু শরবত না, সবকিছু এরকম ভাবে বোঝা যায়। শরবতটা একটা জিনিস তোমরা যদি বুঝতে পারো, বাকিগুলো তোমরা বুঝতে পেরে যাবে। তো চিনি দেখো, চিনি এখানে 3 কেজিতে ধরছি আমি, 3 কেজি চিনি আর 8 কেজি জল। 3 কেজি চিনি, 8 কেজি জল। তাহলে এই শরবতটা, আর আরেকটা শরবত লিখছি আমি, যেখানে চিনির পরিমাণ আমি একই রাখছি 3, কিন্তু আমি এইটা কত করে দেবো? 17। তাহলে 3 কেজি চিনি আর 17 কেজি জল। তাহলে কোন চিনিটা মিষ্টি হবে, এই কোন শরবতটা মিষ্টি হবে? সরি, দেখো প্রথম কাজ, এটা প্রথম শরবতটা মিষ্টি হবে তোমরা বলবে, হবে কি হবে না? এটা দ্বিতীয় নাম্বার শরবত, এটা প্রথম নাম্বার শরবত। তাহলে তুলনা আমরা বুঝতে পারি, তুলনা যে চিনির সাপেক্ষে জল কতটা আছে বা জলের সাপেক্ষে চিনি কতটা আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। তাহলে সেখান থেকে বুঝতে পারছি যে এটা চিনি আর জলের তুলনা করতে পারছি না, এটা কিন্তু পাচ্ছি। আবার যদি আমি চিনি বাড়িয়ে দেই, ধরে নাও এটাকে মিটিয়ে দিচ্ছি, প্রথম শরবতটা আছে, আমি ধরে নাও আর একটা কাজ করছি, 5:8 করে দিচ্ছি। তাই দেখো, এই শরবতটা বেশি মিষ্টি হবে না, এই শরবতটা এবার মিষ্টি হবে। দেখো জলের পরিমাণ সমান আছে, আগে 8 কেজি জল ছিল, এখন 8 কেজি জল আছে, কিন্তু আমি কি করেছি, চিনির পরিমাণ আমি 2 কেজি বাড়িয়ে দিয়েছি। তাহলে এই শরবতটা বেশি মিষ্টি হবে। দেখো এখান থেকে কিন্তু একটা ধারণা, ওভারঅল কম্পেয়ার, যেটাকে বলি ইংরেজিতে আমরা কি কম্পেয়ার বলি, সেই কম্পেয়ারটা কিন্তু আমরা করতে পারছি। বুঝতে পেরেছো? কম্পেয়ার করার জন্য অনুপাত এবং সমানুপাত বা রেশিও প্রপোর্শনের আমাদের দরকার পড়ে। তো এগুলি নোট করবে তোমরা, পয়েন্ট লেখাচ্ছি, এগুলি এখন নোট করতে পারো বা পরে ক্লাস দেখে নোট করে নিতে পারো। এখন হয়তো বুঝতে পারো, ক্লাসটি আবার একবার দেখে নোট করলে বেশি ভালো হয়। যারা অঙ্কতে প্রধানত যারা দুর্বল আছে, তাদের পক্ষে বলছি যে নোট ক্লাসে না করাটাই ভালো। একবার ক্লাসটি ভালো করে শোনা, বোঝা, মাথায় মধ্যে ঢোকানো, ওইটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তুমি নোট করবে, নোট করার প্রয়োজন আছে, অবশ্যই নোট করবে। তো
প্রথমটা বলছি যে ধরে নাও 2:3, এটা একটা অনুপাত এরকম ভাবে হয়, এই অনুপাতে এটা চিহ্ন ইস্টু। তো এইটা এটা হচ্ছে প্রথম পদ, এটাকে বলি প্রথম পদ, আর এটা হচ্ছে উত্তর পদ, এটাকে বলি উত্তর পদ। সরি, এটা প্রথম পদ না, এটা হবে পূর্ব পদ, মানে আগে পূর্ব মানে আগে বোঝায়, পূর্ব পদ এবং উত্তর পদ। প্রথমটাকে কি বলি পূর্ব পদ এবং দ্বিতীয়টাকে উত্তর পদ, যাকে ইংরেজিতে একে বলা হয় অ্যান্টিসিডেন্ট আর এটাকে বলা হয় কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট ইংরেজিটা বলে দিলাম, ইংরেজি না জানলে হবে তোমাদের। তো পূর্ব পদ এবং উত্তর পদ এই দুটোকে বলা হয়। এবার দেখো যে অনুপাতে পূর্ব পদ বড়, যেমন 2:3, এই পূর্ব পদটি বড় এবং উত্তর পদটি ছোট, প্রথম পদটি বড় এবং দ্বিতীয় পদটি ছোট, তখন একে কি বলি লঘু অনুপাত। লঘু অনুপাত, একে কি বলা হয় লঘু অনুপাত। এবং যে অনুপাতে প্রথম পদ বড়, মানে পূর্ব পদ বড় এবং উত্তর পদ ছোট, তাকে বলা হয় গুরু অনুপাত। গুরু অনুপাত, বুঝতে পারলে? তাহলে প্রথম পদ ছোট এবং মানে প্রথম পদ ছোট তারপরে পদ বড়, মানে প্রথম পূর্ব পদ ছোট উত্তর পদ বড়, এটা হচ্ছে লঘু অনুপাত। পূর্ব পদ বড় উত্তর পদ ছোট, সেটা হচ্ছে গুরু অনুপাত। সিম্পল জিনিস এগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো অবশ্যই দরকার। ইন্টারভিউ তো তোমরা দেবে, ইন্টারভিউ কোশ্চেন করতেই পারে, পরীক্ষা হয়তো এত ডিটেলসে এত ডেপথে এবং এত সিম্পল কোশ্চেন আসবে না, কিন্তু ইন্টারভিউ দরকার করতে পারে। হ্যাঁ, ডিটেলসে জানাই ভালো সবকিছু, সেই জন্য ক্লাসটি একদম ডিটেলস থেকে নিয়ে আসি। আমরা অন্য চ্যানেলের মতো না বা অন্য কারো মানে টাইম পুজে গেল বা ক্লাস পুজে গেল বাস হয়ে গেল, এই টাইমের মধ্যে আমাকে বোঝাতে হবে, মানে একটা সময় বাঁধা আছে যে আজ একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে, ওইটা কিন্তু আমাদের না। আমরা একটা ক্লাসে না হলে দুটি দেবো, দুটিতে না হলে তিনটি ক্লাস দেবো, তিনটিতে না হলে চারটি ক্লাস দেবো, কিন্তু পুরো অল টোটাল তোমাদেরকে একদম ক্লিয়ার করে বোঝাবো, এটা কিন্তু কথা দিচ্ছি। এটা বুঝতে পেরেছো? তারপরে কনসেপ্ট হচ্ছে তোমাদের সামান্যপাত। দেখো এই সমানুপাত নয়, কিন্তু সমানুপাত নয়, এটা কি সামান্যপাত, দুটো আলাদা জিনিস। এটা কি জিনিস এটার পরে বোঝাবো, মানে এই সমানুপাতটা কি এই কনসেপ্টটার পরে আসছি আমি। এটা কিন্তু সামান্যপাত মানে হচ্ছে 3:3, 5:5, 7:7, মানে দুটি পদই সমান। এটা হচ্ছে সামান্যপাত, বুঝতে পেরেছো? আর সমানুপাত এবার আমি আসছি, এগুলো সব নোট করে নেবে, পরে নিজের মতো করে নোট বানাবে, যেমন নিজে বুঝতে পারো, তাহলে হয়ে যাবে। তারপরে যেটা বলছিলাম সমানুপাতটা কি? সমানুপাত সেটা আবার কি, যেটা লিখেছি আমি সমানুপাত, এটা কিছুই নয়। দেখো সেই 2:3 লিখছি, পূর্ব পদের সঙ্গে এবং উত্তর পদের সঙ্গে একই সংখ্যা যদি গুণ করি সেটা হচ্ছে সমানুপাত। আমি যদি একে 5 দিয়ে গুণ করি এবং একেও 5 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে? 5 দুগুণে 10, 3 5 15, তাহলে এটা 2:3 সমানুপাত 10:15, মানে 10:15 সমানুপাত। আরেকটা উদাহরণ দিচ্ছি, 5:7, এর সাথে 5 গুণ করি বা 10 গুণ করে দিচ্ছি, 5 10 50, এবং এটার সাথে 10 গুণ করি,
7 10 70। এটা এর 5:7 এর সমানুপাত 50:70। তাহলে সমানুপাত কিছুই না, একই সংখ্যা দিয়ে আমরা গুণ করি, মানে একই পূর্বপদকে এবং উত্তরপদকে, অ্যান্টিসিডেন্টকে এবং কনসিকুয়েন্টকে একই সংখ্যা দিয়ে গুণ করে যে আমরা অনুপাত পাই সেটা হচ্ছে সমানুপাত। তাহলে ক্লিয়ার করতে পারলাম? কনসেপ্ট তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সামান্যপাত আর সমানুপাতের মধ্যে। এবারে কনসেপ্ট সব দেওয়া হয়ে গেছে, বেসিক ধারণা দিয়ে দিলাম অনুপাত এবং সমানুপাতের মানে এই চ্যাপ্টারের উপরে। এবার অঙ্কতে আসি। প্রথম অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, উপরে যাচ্ছে তোমাদের বোর্ডে, সেটা তোমরা পড়ো, আমিও তার সাথে পড়ছি। A:B = 3:4, B:C = 5:7 এবং C:D = 8:9 হলে A:D = কত? খুবই সহজ অঙ্ক এবং সিম্পল অঙ্ক। এটি আমি তিনটি পদ্ধতিতে শেখাবো। প্রথম অঙ্কটি আমি তিন রকম পদ্ধতি শেখাবো। তিন রকম পদ্ধতি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি ইউজ হবে, হ্যাঁ। এবং যেটা লাস্টে শেখাবো সেটা খুব শর্টকাট পদ্ধতি, কিন্তু ওটা সব জায়গায় ইউজ হয় না। তো প্রথমে যেটা শেখাবো একটা বড় পদ্ধতি শেখাবো, যেটা তোমাদের জানতে হবে, না জানলে নয়। 1 নম্বর অঙ্ক, উপরে অঙ্কটি যাচ্ছে, নিচে আমি লিখছি। 1 নম্বরের অঙ্ক হচ্ছে, দেখো অঙ্কটি আমি লিখছি না, বেকার অঙ্ক লিখে লাভ নাই। A:B ABCD আছে তো, AB, হ্যাঁ, A:D বার করতে বলেছে, আমি ABCD লিখে লিখছি, A B C and D, ABCD লিখে রাখলাম। এবার দেখো প্রথমে কি বলেছে, A:B = 3:4, এখানে 3 4 লিখে দিলাম, হয়ে গেল। এই লাইনটা ছেড়ে দেবো, এখানে কিছু লিখবো না। তারপরে আছে B:C 5:7, B:C B:C মানে 5:7, এখানে 5 আর 7 লিখলাম, বাস এই লাইনটা কভার মানে কমপ্লিট হয়ে গেল। তারপরে আসছে C:D = 8:9, C:D = 8:9 এভাবে লিখে দিলাম। এবার ফাঁকা জায়গাগুলো কি করবো স্যার? ওগুলো কি ফাঁকা থাকবে? ফাঁকা থাকবে না। দেখো এই C এর পাশে কি আছে, এই লাইনটা দেখবো আমি, এই লাইনগুলো ভুলে যাবো। C এর পাশে দেখো 4 আছে কি না? মানে এই ঘরটা C এর ঘরের পাশে কি আছে? 4 আছে। 4 দিয়ে আমি পূর্ণ করব, পাশের সংখ্যা দিয়ে, ওই লাইনের পাশের সংখ্যা দিয়ে পূর্ণ করব। দেখো এবার D এর পাশে কি আছে? এই ঘরটা, এরকম 4 আছে, 4 লিখে দিলাম। খুব সহজ, খুব সিম্পল ভাবে তোমাদের শিখিয়ে দেবো। এবার দেখো এখানে A ফাঁকা আছে, এই লাইনে কি আছে পাশে? 5 লিখে দিলাম। দেখো D ফাঁকা আছে, দেখা D এর পাশে কি 7 আছে, 7 লিখে দিলাম। দেখো এবার এখানে B ফাঁকা আছে, B এর পাশে কি 8 লিখে দিলাম, আর A এর পাশে 8, আবার 8 আছে, 8 লিখে দিলাম। এবার আমাকে কি বার করতে বলেছে স্যার? বার করতে বলেছে A:D, তাহলে আমি বেকার B এবং C বার করব না। যদি আমাকে ABCD A:B:C:D যদি বার করতে বলতো, তাহলে আমি প্রত্যেকটা বার করতাম, এবার গুণ করতাম প্রত্যেকটা। তো সেটা করব না, এইগুলো গুণ করে লিখবো এখানে, এইগুলো গুণ করে লিখবো এখানে, কারণ আমাকে চেয়েছে কোশ্চেনটা পড়ো A:D সমান কত, তো A আর D এর মান বার করতে হবে। বুঝতে পেরেছো? তো এইটা পুরোটা গুণ করে এখানে লিখবো, এটা পুরোটা গুণ করে এখানে লিখবো, তারপরে কাটাকাটি করবো। তো তারপরে কাটাকাটি না করে আমি আগে কাটাকাটি করে নিচ্ছি, এইটার সাথে এটা কাটাকাটি আগে করে নিচ্ছি। দেখো এইটা আর এইটার মধ্যে কি কাটাকাটি যাবে? 3 দিয়ে কিছু কাটাকাটি যাবে? হ্যাঁ যাবে, 9 কি 3 1 3, 3 3 9, কেটে দিলাম। আর কাটাকাটি যাবে? হ্যাঁ দেখো 4 আর 8 এর মধ্যে কাটাকাটি যায়, 4 1 4, 4 2 8, 8 যাবে? 8 যাবে না। দেখো তো 5 2 কত হচ্ছে? 10, আর এখানে কত পাচ্ছি? 3 7 21। তো A:D সমান কত হয়ে যাবে? A:D ইকুয়াল টু হয়ে যাবে 10 10:21, 10:21। দেখো এই অ্যানসারটা কোথায়, কত নম্বর অপশনে আছে তোমরা দেখতে পাচ্ছ? এই অ্যানসারটা আছে তোমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি কিন্তু তোমাদের হয়ে যাবে
রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো? এই ক্লাসগুলি এত সহজে বোঝাচ্ছি, তবুও যদি কেউ না বুঝতে পারো আর একবার ক্লাসটি রেকর্ডিং দেখে নেবে। রেকর্ডিং তো ইউটিউবে যতবার খুশি তুমি দেখতে পাবে। একবারে না না ক্লিয়ার হলে দুবার দেখবে, দুবারে না হলে তিনবার দেখবে, অসুবিধা কিছু নেই। প্রধান কথা বা মেন কথা হচ্ছে তোমাদের কিন্তু অঙ্ক শিখতে হবে। হ্যাঁ, তো মিটিয়ে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতি দেখো, a is to b equal to 2, প্রথম অঙ্কটি যাচ্ছে আবারও দেখো তোমরা 3 is to 4। একটা পদ্ধতি দেখিয়েছি আর দুটি দেখানো হয়নি, সরি। এবার এটা কত? 5 is to 7। আর c is to d equal to কত আছে তোমাদের? 8 is to 9। দেখো এটাই আছে, আর একবার আমি দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, দেখো একই উত্তর আসবে। এ বি সি ডি বার করতে বলেনি আমাকে, তো আমি এ বি সি ডি সবগুলো বার করে দেখাচ্ছি, কারণ এটা বুঝতে হবে। এ বি সি ডি, এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, প্রত্যেকটা আমি বার করে দেখাচ্ছি। দেখো এ বার হবে কি করে? এ বার হবে তোমার দেখো এখানে এ আছে, দেখো এদিকে এ আছে, কোথাও এদিকে এ না, তো এ সোজা নেমে যাবে। এ ইন্টু বি ইন্টু সি, মানে এই তিনটি গুণ হবে, মানে এদিকেও তিনটি গুণ হবে। হ্যাঁ, এদিকেও তিনটি গুণ হয়ে যাবে, এটা হয়ে যাবে। এদিকেও তিনটি গুণ হয়ে যাবে, বা গুণ করে লিখে দিই 120। এটা এ বার হলো। এবার বি দেখো, বি এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এইটা 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 বি। তো বি এইদিকে যাবো, এইদিকে নামবো না, কারণ এইদিকে বি আসছে। আমি এই পারে পার যাবো যখন, এদিক থেকে এদিকে পাবো যখন আমি বি বার করছি, দেখো এইখানে এখানে আর এখানে, এই তিনটে গুণ করবো। তো 4 5 20, 8 20 160 হয়ে গেল বি। এবার সি দেখো, সি আমি কোথায় কাছাকাছি? এখানে কাছাকাছি, তো এই দুটো গুণ করে দেখো আবার সি এদিকে আছে, তো সি এই দুটোকে গুণ করার পর সি এদিকে যাবে, এটাই গুণ হবে। তো 28, 28 সঙ্গে 8 গুণ করলে কত হয়? দুশো 24 হয়, 224। তোমরা দেখে নেবে ক্লিয়ার হবে। এবার সি হয়ে গেল। এবার ডি দেখো এখানে আছে ডাইরেক্ট, তাহলে সোজা আমি কাছাকাছি ডি পাবো, এই দিয়ে গেলেই পাবো। তো এটা গুণ করতে হবে 28 সাথে 9, 28 সাথে 9 গুণ করো, দুশো 52। হ্যাঁ 252 হচ্ছে। তো দেখে নাও এরকম আসবে, তো কাটাকাটি করতে হবে। এবার তো এরকম আমি শিখিয়ে দিলাম, এটা দরকার পড়বে না। তোমরা এইভাবে এ টু ডি বার করতে বলেছে, তো এ ডাইরেক্ট এইগুলো গুণ করে দেবে, আর ডি এগুলি গুণ করে দেবে পরপর, মানে এদিক থেকে এদিক যত এ বি সি এইটা পুরো গুণ করে দেবে, আর এইটা পুরো গুণ করে দেবে, তারপরে দেখবে এ টু ডি চলে আসবে। এটা হয়ে গেল একটা পদ্ধতি, এই পদ্ধতিটা দরকার পড়ে। আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো তোমার এইটা a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। পরীক্ষা হলে যদি অঙ্কটি পড়ে এই পদ্ধতিতে করবে, সব থেকে তাড়াতাড়ি হবে। এই টাইপের যদি অঙ্ক করে পুরোপুরি এই টাইপের, তাহলে এই পদ্ধতিতে অঙ্ক করবে, কারণ এটা সব থেকে সহজ হবে, বা সবচেয়ে তাড়াতাড়ি যেটা হবে সেটাই করবে তুমি। এটা সব থেকে সহজ এবং সবচেয়ে তাড়াতাড়ি হবে।
এই টাইপের অঙ্ক যদি পড়ে। তো a বাই b সমান কত? দেখো 3/4, 3/4 হবে, 3/4। b বাই c কত? b বাই c 5/7 এবং c বাই d 8/9, 8/9। এবার কাটাকাটি করে দাও, দেখো উত্তর চলে আসবে। দেখো b b কেটে যাচ্ছে, c c কেটে যাচ্ছে, তাহলে a বাই d পড়ে থাকছে এদিকে। a বাই d এর মানে বার করতে বলেছে। তো এখানে কাটাকাটি 4 দুগুণে 8, আর 3 একে 3, 3 তিরিক্ষা 9। দেখো 5 গুণে 10/21, 10/21 মানে a is to d ইকুয়াল টু কত হবে? 10:21। অপশন নাম্বার তোমাদের কততে আছে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তোমাদের অ্যানসার। বুঝতে পেরেছো? তিনটি পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম এবং তিনটি পদ্ধতি মনে রাখতে হবে কিন্তু। তারপরে অঙ্ক হচ্ছে তোমাদের সামনে যাচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখো তোমরা পড়ো 2 নম্বর অঙ্ক। a is to b সমান বলে দিয়েছে কত? বলে দিয়েছে তোমাদের 1/2 is to কত? 3/8, 1/2 is to 3/8। এবং b তারপরে আছে কি b is to c, b is to c আছে কত আছে? 1/3 is to 5/9, 1/3 is to 5/9। তারপরে c is to d নিশ্চয় হবে সমান কি আছে? c 5/6 is to 3/4, 5/6 is to 3/, এখানে একটু জায়গা রাখি, 3/4, 5/6, 6 is to 3/4। তো এটিকে কিভাবে করব? দেখো এরকম ভাবে কিন্তু অনুপাত করতে পারবো না, খুব মুশকিল হয়ে যাবে। এটা উত্তর চেয়েছে a is to b is to c is to d, এটাই চেয়েছে, সবগুলো চেয়েছে। তো এরকম ভাবে আমরা কিন্তু কষ্ট হবে খুব। তো আমরা কি করব? দেখো 2 আর 8 এর লসাগু 8, 2 আর 8 এর লসাগু 8, এখানে 8 দিয়ে গুণ করব দুটিকে 8 দিয়ে আমরা গুণ করে দেব। তাহলে 2 কে 2, 4 দুগুণে 8, 8 8 কেটে যাবে। তাহলে এটা কত হবে? দেখো এটা হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট 4 is to 3, 4 is to 3 হয়ে যাবে। দ্বিতীয়টি দেখো, এটা 3 আর 9 এর লসাগু কত? 9, 9 দিয়ে গুণ করে দেব দুটোকে। আমরা তো জানি একই যে সমানুপাতের ধারণা দিয়েছি, আমি দুটি অনুপাতকেই বা পূর্বপদ এবং উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি বা ভাগ করতে পারি। তাহলে 3 1 কে 3, 3 তিরিক্ষা 9, 9 9 কেটে গেল। তাহলে 3 is to 5 হয়ে যাবে, 3 is to 5 এটার অনুপাত হয়ে যাবে। একই লেভেলে রাখি ভালো হবে, 3 is to 5। তারপরটা দেখো 6 আর 4 এর লসাগু 12। তোমরা লসাগু যদি মুখে মুখে না পারো তো সাইডে করবে। 12 লসাগু, 6 4 লসাগু 12, 6 কে 6, 6 দুগুণে 12, 4 কে 4, 3 4 12। দেখো 5 দুগুণে 10 is to কত? 10 is to 9, 10 is to 9। এটা হয়ে গেল। এবার যে পদ্ধতি আগে মিডিল কার যে পদ্ধতি শিখেছিলাম আগের অঙ্কে, সেটা কিন্তু কাজে লাগবে। দেখো এবার কি বলেছিলাম, এটাতে চেয়েছে a is to b is to c is to d। দেখো a কত হবে? 3 4 এ 12 পর পর গুণ হবে, আর ডিটেইলসে বলছি না আমি কিন্তু। 3 4 এ 12, 12 10 120 গুণ হবে পুরো। এটা হয়ে গেল। তারপরে দেখো
ডি 3 দীর্ঘা 9, 9 10 90। তারপরে দেখো সি, সি এরকম ভাবে যাবে। তো 3 5 15, 15 আর 10 150। আর ডি দেখো 3 5 15, 9 15 135। এটা হয়ে গেল। এবার দেখো কাটাকাটি দেখো শূন্য আছে, প্রথম তিনটি 5 দিয়ে যাবে, লাস্টে 5 আছে, লাস্টের সংখ্যা 5 দিয়ে যাবে। তো প্রত্যেকটা জায়গায় কাটাকাটি যায় একই সংখ্যা দিয়ে, তবে আমরা কিন্তু কাটাকাটি করতে হবে। কাটাকাটি কিছুই না, কাটাকাটি মানে তো ভাগ, ভাগ করতে হবে, একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো 5 দুগুণে 10, 4 5 20। এটা কি হবে 5 একে 5, 4 থাকলে পরে 5 8 40। এটা কত হবে 3 5 15, শূন্য দিয়ে দাও। এটা তো 5 দুগুণে 10, 5 7 35। দেখো আবার সবগুলোকে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে দিয়ে দিচ্ছি। 3 8 24, 3 6 18, 3 10 30, 3 9 27। তো কত হচ্ছে 8 থাকছে প্রথমটা, 8 is to 6 is to 10 is to 9। এইটা দেখো এটা কত নাম্বার অপশন আছে তোমাদের? দেখো অপশন নাম্বার সি, 8 is to 6 is to 10 is to 9। অপশন নাম্বার তোমাদের সি কিন্তু তোমাদের রাইট आंसर, অপশন নাম্বার সি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো নিশ্চয়। অঙ্কটি দেখতে টাফ মনে হলো কিন্তু অতটা টাফ নয়, এগুলো প্র্যাকটিস করবে। এই টাইপের অঙ্ক তোমাদেরকে তো আমি পিডিএফ প্রোভাইড করি। হ্যাঁ, তোমরা যারা নতুন ক্লাস দেখছো তাদেরকে বলছি, আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দু জায়গাতেই পিডিএফ আমরা প্রোভাইড করি। বিশেষ করে ম্যাথের পিডিএফটা আমি প্রোভাইড করি প্রথম থেকেই। তোমাদের আরো যারা স্যার আছে তারা কিন্তু তোমাদেরকে নোট প্রোভাইড করবে অবশ্যই। তো তোমরা চলে যাও, ডেসক্রিপশনে দেখো লিংক আছে টেলিগ্রাম চ্যানেলের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের। এবং যেগুলি পারবে না তোমরা কিন্তু জানাচ্ছ না, যেগুলি পারবে না সেগুলো কিন্তু পাঠাবে, স্যার এত 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 নাম্বার অঙ্ক আমি কিন্তু পারলাম না, বাইরে প্রচুর প্র্যাকটিস করলাম বা চেষ্টা করেছি কিন্তু পারিনি স্যার। এটা আমি খুব খুশি হব অবশ্যই তোমরা যদি আমাকে রিপ্লাই করো বা কমেন্টে জানাও, বা কমেন্টে না জানিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জানাতে পারবে। সেই জন্য গ্রুপটা খুলেছি যে তোমরা জানাবে যে স্যার আমি তোমাদের যে কোনো সমস্যা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করতে আমরা চেষ্টা করব। তো মিটে দিচ্ছি। তারপরে তোমাদের 3 নাম্বার অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। আর পড়তে যদি অসুবিধা হয়, আমি সঙ্গে পড়ছি তো অনেকের হয় আমি যখন পড়ছি তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে, তো তোমরা অঙ্ক চলে গেছে, তোমরা অঙ্কটি পড়তে পারো এবং পজ করে পড়তে পারো। তো আমি পড়ছি অঙ্কটি 16:25 এর দ্বিভাজিত, দ্বিভাজিত বা যাকে ইংরেজিতে বলে কি সাব ডুপ্লিকেট। দ্বিভাজিত মানে কি সাব ডুপ্লিকেট অনুপাত কত, সাব ডুপ্লিকেট বা দ্বিভাজিত অনুপাত কত। তো দেখো এটা হবে তোমাদের কিভাবে করবে, 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্ক সাব ডুপ্লিকেট অনুপাত বা দ্বিভাজিত 16:25। খুবই সহজ। দেখো দ্বিভাজিত অনুপাত মানে কি বর্গমূল করলেই হয়ে যাবে, বর্গমূল করলে হয়ে যাবে। বর্গমূল মানে এটা রুট, ইংরেজিতে রুট বলি, বাংলাতে বর্গমূল করবে। তো কি হবে অ্যানসার? অ্যানসার হয়ে যাবে তোমাদের 4। এটা বর্গমূল কত হয়? 4 4 16 হয়, তো 4 হয়ে যাবে। 16 এর বর্গমূল ইজ টু 25, 5 এর স্কয়ার 25, তো 5 এর বর্গমূল 25 এর বর্গমূল হবে 5। তো এটা অপশন মানে দেখো খুবই শর্টকাট শর্ট অঙ্ক। 4:5, 4:5 তোমাদের অপশন নাম্বার এ, এ তোমাদের রাইট आंसर। অপশন নাম্বার এ তোমাদের রাইট आंसर। এটা শিখলাম দ্বিভাজিত অনুপাত মানে কি, আরেকটা জিনিস শিখে নাও, ওটা স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে শিখিয়ে দেবো আমি। এটা হলো সাব ডুপ্লিকেট অনুপাত বা দ্বিভাজিত অনুপাত। আরেকটা আছে দ্বিগুণ অনুপাত, দ্বিগুণ অনুপাত যেটা আছে সেটাকে বলে ডুপ্লিকেট অনুপাত। কি বলে? ডুপ্লিকেট বা দ্বিগুণ অনুপাত। এটার উল্টো, বর্গমূলের উল্টো কি হয়? স্কয়ার।
তাহলে 4:5 এর দ্বিগুণ অনুপাত কত হবে? এটা আসবে 16 আর 25 হবে, 16:25 আসবে, মানে স্কয়ার করে দেওয়া। দ্বিগুণ অনুপাত মানে কি স্কয়ার করে দাও, কত আসবে? 4 4 16 5 5 25। এটা কিন্তু আমি এক্সট্রা শিখিয়ে দিলাম, সেই জন্য আমি একটা অঙ্কতে দুটো শিখিয়ে দেবো বলে এনেছি। আর একটা অঙ্ক আছে তারপর এটা দেখবে এরকমই টাইপের অঙ্ক। বুঝতে পেরেছো? এটা সাব ডুপ্লিকেট অনুপাত মানে বর্গমূল হবে, যাকে বলে দ্বিভাজিত অনুপাত। এবং যখন বলবে তোমাদেরকে বলবে ডুপ্লিকেট অনুপাত বা দ্বিগুণ অনুপাত, দ্বিগুণ অনুপাত সেটা হবে এটা। 2 গুণ করলে হবে না, তো স্কয়ার করতে হবে। 4 স্কয়ার 4 4 16, 5 স্কয়ার 5 5 25, তাহলে উত্তর তোমার চলে আসবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এটা মিটিয়ে দিচ্ছি। এত ডিটেলসে কেউ বোঝায় না আশা করি কোথাও। এবার 4 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, পরে দেখতে পারো। 4 নম্বর অঙ্ক হচ্ছে 27:125 এর ত্রিভাজিত অনুপাত। ত্রিভাজিত বা সাব ট্রিপ্লিকেট, সাব ট্রিপ্লিকেট অনুপাত কত? ত্রিভাজিত অনুপাত মানে একই টাইপেরই কনসেপ্ট। কত আছে? ত্রিভাজিত বা সাব ট্রিপ্লিকেট অনুপাত, যাকে ইংরেজিতে বলি সাব ট্রিপ্লিকেট। ওটা হচ্ছে 27:125। এইটা এটা কি করা যাবে স্যার? এটাকে করতে হবে স্যার আপনাদের ঘনমূল। বর্গমূল শিখালাম, ওর ঘনমূলে সাব ট্রিপ্লিকেট মানে ঘনমূল করতে হবে। ঘনমূল করলে কত হবে? এটা এরকম না, সরি, এখানে 3 দিতে হবে, ভুলে গেছে। এটা হবে ঘনমূল, এটা ঘনমূল। ঘনমূল করলে কত হবে? দেখো 27 কে 27 কার ঘনমূল? 3 এর। 3 3 হয় 3 9 27। 3 কে 3 বার গুণ করলে কি হয়? 27 আসে। তো 27 এর ঘনমূল 3। আর 125 এর ঘনমূল কত? 5। 5 5 25, 5 25 125। তো সাব ট্রিপ্লিকেট অনুপাত এইটা। আরেকটা আছে, এটা সব অপশনটা বলে দিই তোমাদের। অপশন নাম্বার দেখো বি, তোমাদের রাইট আনসার অপশন নাম্বার বি। এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে, অপশন নাম্বার বি। ঠিক আছে? সেই সবাইকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ওইটা যেমন শিখিয়েছি আরেকটা সাব ডুপ্লিকেট ডুপ্লিকেট। যেমন সাব ট্রিপ্লিকেট ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট মানে ত্রিগুণ অনুপাত, ত্রিগুণ অনুপাত। সাব ট্রিপ্লিকেট না, ওটা ট্রিপ্লিকেট হবে। এটা সাব ট্রিপ্লিকেট মানে কি ছিল এটা? ত্রিভাজিত অনুপাত ছিল। সাব ট্রিপ্লিকেট মানে ত্রিভাজিত অনুপাত ছিল। এটা ত্রিভাজিত অনুপাতের নিয়ম, ঘনমূল করতে হবে। আর এবার সাবটাকে বাদ দিয়ে দাও, ট্রিপ্লিকেট করো। ট্রিপ্লিকেট মানে ত্রিগুণ অনুপাত। ত্রিগুণ অনুপাত একই রকম ভাবে এটা ঘনমূল হলো, ওটা ঘন করতে হবে, ওটাকে কিউব করতে হবে, যাকে ইংরেজিতে বলে। তো এই 3 এর কিউব করে দেখাচ্ছি, 5 এর কিউব। বাস 3 এর কিউব কত? 3 3 3 9 27। আর 5 এর কিউব 5 5 25, 5 25 125। দেখো ঘুরে উঠে আসবে, এটাই আসছে। বুঝতে পেরেছো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো মুছে দিচ্ছি আমি। আর বেশি অঙ্ক করাবো না, আর 4টি মতো অঙ্ক করাবো, তারপরে অঙ্কগুলি পরের পার্টে নিয়ে আসবো। তো 4 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 5 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, পড়তে পারো তোমরা। দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 7:11। দুটি সংখ্যা 7:11 অনুপাতে আছে, হতেই পারে। সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে, মানে উভয় পদ মানে কি? পূর্ব পদ এবং উত্তর পদ, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট এর সঙ্গে কি বলেছে? 7 যোগ করলে কি হয়? সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়। তাহলে ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যাটি জন্য চেয়েছে, তো এটা কিভাবে করবে? ছোট সংখ্যা কোনটি সেটা কিভাবে করবে? দেখো, ছোট সংখ্যা বার করতে গেলে তোমাকে কি করতে হবে? আগে লিখি 5 এর অঙ্কটি কি বলেছে? বলেছে 7:11 ছিল, দুটি সংখ্যার অনুপাত এটি ছিল। দেখো এইটা ছোট আর এটা বড়, নিশ্চয় 7:11। এবার বলেছে দুটি সঙ্গে 7 যোগ করার পরে কি হচ্ছে? যোগ এখন করছি না, যোগ করার পর কি বলেছে? যোগ করার পর বলেছে অনুপাতটি কত হয়ে গেছে? 2:3।
তো তোমরা বলবে স্যার আমরা তো এতদিন জানতাম স্যার যোগ করলে জিনিস বড় হয়, তো স্যার এখানে ছোট হয়ে গেল, কিভাবে করবো অঙ্ক? দেখো এর সাথে যোগ করে এটা হয়েছে, এর সাথে যোগ করে এটা হয়েছে, কত যোগ করেছে? 7। এটা কিভাবে সম্ভব হতে পারে? অনুপাতে কিন্তু এটা হয়, কাটাকাটি গেছে, কাটাকাটি গিয়ে ছোট হয়ে গেছে, তাই না? কাটাকাটি গিয়ে ছোট হয়ে যায়। তো দেখো এই অঙ্ক করে কিভাবে, কোন অ্যাপ্রোচে করবে তোমরা? দেখো এই দুটি ডিফারেন্স কত? বলবে স্যার 3 থেকে 2 বাদ দিলে 1, ডিফারেন্স 1, মানে পার্থক্যটা। আর এই দুটি ডিফারেন্স কত হচ্ছে? তোমরা বলবে স্যার এই দুটি ডিফারেন্স হচ্ছে কত? 4, তাই তো? এই দুটি ডিফারেন্স কত? 4 হচ্ছে স্যার। তো কি করব? এই দুটি ডিফারেন্স দিয়ে একে গুণ করব এবং এই দুটি ডিফারেন্স মানে 4 দিয়ে একে গুণ করব, 1 দিয়ে একে গুণ করব, মানে এই দুজনকে গুণ করব, মানে অনুপাত থাকলে দুজনকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এটা একদম চিরসত্য জিনিস, মনে রাখবে। তো এটাকে আমি 1 দিয়ে গুণ করে দেব, দুটোকে। কত হবে? 7 কে 7, 11 কে 11। এবার 4 দিয়ে এই দুটোকে গুণ করব, 4, 4 দুগুণে 8, আর কি হচ্ছে 3 4 এ 12। তাহলে দেখো সেম ডিফারেন্স পেয়ে গেলাম। 7 এর 7 8 চলে এলো, 7 থেকে 8 এক ডিফারেন্স, 1 বেড়েছে। 11 থেকে 12 1 বেড়েছে। তো কত বেড়েছে বলবে তোমরা? 1। কত বেড়েছে? 1 বেড়েছে স্যার। ওই 1 এর ভ্যালু কত বলেছে? 7। 1 এর ভ্যালু কত বলে দিয়েছে? ওই 1 এর ভ্যালু বলে দিয়েছে স্যার, তোমাকে 7 বলে দিয়েছে। 1 এর ভ্যালুটি 7 বলে দিয়েছে। তো এবার কি চেয়েছে? ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যা কোনটি? দেখো এখানে ছোট সংখ্যা কোনটি? ছোট সংখ্যা 7। তো 1 এর ভ্যালু যদি 7 হয়, 7 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু যদি 7 হয়, তো 7 এর ভ্যালু কত হবে? নিশ্চয়ই 7 দিয়ে গুণ করলেই চলে আসবে। হ্যাঁ, 7 দিয়ে গুণ করব। 1 ইউনিটের ভ্যালু, এটা ইউনিট ধরে নাও, 1 ইউনিট, এগুলি 1 ইউনিট ধরে নাও। 1 ইউনিটের ভ্যালু কত? 7। তো 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 দিয়ে গুণ, একটা ইউনিটের ভ্যালু, একটা মার্কারের দাম 10 টাকা। তো 7টা মার্কারের দাম কত হবে? 7 × 10 = 77। সেরকম একটা ইউনিটের ভ্যালু, এগুলো সব ইউনিট। তো একটা ইউনিটের ডিফারেন্স 7 বলে দিয়েছে অঙ্কে। তো একটা ইউনিটের ভ্যালু কত? একটা ইউনিট বাড়ছে মানে 7 বাড়ছে মানে একটা ইউনিট বাড়ছে। তো মানে একটা ইউনিটের ভ্যালু কত? আমি 10 টাকা দিচ্ছি, তো তোমাকে একটা মার্কার দিচ্ছে, আমি 10 টাকা দিচ্ছি। তারপর তো একটা ইউনিটের ভ্যালু 7, মানে 7 বাড়াচ্ছে, তবে একটা ইউনিট বাড়ছে। তাহলে একটা ইউনিটের ভ্যালু যদি 7 হয়, তো 7টা ইউনিটের ভ্যালু কত হবে? 7 গুণিত 7 করে দেবে। এত ঝামেলা করার দরকার নেই। মানে আমরা ছোট সংখ্যাটি চেয়েছে, আমি যদি বড় সংখ্যাটি চাইতো তাহলে আমাকে 11 গুণিত 7 করতে হতো, 7 × 77 হতো বড় সংখ্যাটি, বুঝতে পারলে? আর ছোট সংখ্যাটি কত হবে? 7 গুণিত 7 সমান কত হবে? 7 7 তোমরা বলবে 49। দেখো 49 কত নাম্বার आंसर আছে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তোমাদের কিন্তু রাইট आंसर। দেখো 77 ও আছে, তোমরা যদি ভুল করে সবই করলে, দেখলে না উত্তর কি চেয়েছে, তুমি বড় সংখ্যাটি বার করে দিলে, দেখো সেটাও দেওয়া আছে 7 × 77, অপশন নাম্বার ডি তে আছে 77। তো এটা ভুল করে এলে কিন্তু তোমার নাম্বার পাবে না, বুঝতে পেরেছো? তো এখানে তোমাকে দেখতে হবে উত্তর কি চেয়েছে, সেটাও দেখতে হবে কিন্তু ভালো করে। তো এটা হয়ে যাবে অপশন নাম্বার বি, 49। তো ছোট সংখ্যাটি 49। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের? তাহলে 5 এর অঙ্কটি আমরা করে নিলাম। 6 এর অঙ্ক, 6 এর অঙ্কটি যাচ্ছে, তোমরা পড়ো। a/b = 2/3, a/b = 2/3, b/c = 4/5 হলে a + b/b + c এর মান কত? ভালো অঙ্ক। তো এটাকে করা যাক। এটা 6 নম্বর অঙ্ক। 6 নম্বরের অঙ্ক কত বলেছে স্যার? a/b = কত বলেছে? 2/3। তা বাই লিখবো না, একই জিনিস তোমাদের বুঝিয়ে দিই, এটা বুঝিয়ে দিচ্ছি। a/b = যদি 2/3 থাকে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি a/b = 2:3। মানে এটা থেকে আমি এটা লিখতে পারি, এটা থেকে আমরা এটা লিখতে পারি, জিনিস ঘুরে ফিরে একই, বুঝতে পেরেছো? a/b = 2/3 যদি থাকে, a/b = 2/3 আমি লিখতে পারি।
বা এইভাবে দিলে আমি এইভাবে লিখতে পারি। আমরা যখন যেটা দরকার পড়বে নিজের নিজের সুবিধা অর্থে আমরা সেটা ইউজ করব। ঠিক আছে, তো এখানে আমাকে বলেছে মিলে দিচ্ছে এটা a বাই b বলেছে, কিন্তু আমি a ইজ টু b লিখবো। আমার যেটা সুবিধা সেটা লিখবো। কেন লিখবো সেটা বুঝতে পারবে। 2:3 হয়ে গেল। এবার বলেছে b বাই c, আমি b ইজ টু c লিখবো। কত লিখবো? b ইজ টু c, স্মল লেটারে দিয়েছিল, অসুবিধা নেই, আমি বড় ক্যাপিটাল লেটারে করে দিয়েছি। 4:5। তো এটা কি হবে? 4:5। তো এটা আমরা কিভাবে করব? দেখো, এটা চেয়েছি কি a প্লাস b বাই b প্লাস c, এর आंसर কত হবে, এর মান কত হবে। তো দেখো এখানে কি বার করব, a b c তিনটারই মান বার করতে হবে। তো আমি c কে দিয়েছিলাম, a এর মান কত হবে, a এর মান হবে কত, b এর মান কত হবে, c এর মান কত হবে। কিভাবে বার করব? দেখো a 4 দুগুণে 8, b এর মান কত হবে, দেখো b 3 4 12, আর c এর মান দেখো c এখানে আসছে 3 5 15। এতটা ইজি, 3 5 15। সেই জন্য ওই কনসেপ্টটা তাতে দিয়েছিলাম। সেকেন্ড কনসেপ্ট, প্রথম অঙ্কের যেটা দিয়েছি ওইটাই, বা সেকেন্ড পদ্ধতি এটা বলতে পারো। তাহলে চেয়েছে আমাকে a প্লাস b বাই কত চেয়েছে, a প্লাস b বাই b প্লাস c এর মান চেয়েছে, b প্লাস c এর মান চেয়েছে। কত হবে সব বসিয়ে দাও। a হচ্ছে 8 আর b হচ্ছে 12। 8 প্লাস 12 মুখে মুখে করে দিচ্ছি, কত হয় 20। এখন কিছু তো মুখে করতে হবে, এত সহজ বেকার তুমি কেন তুমি ওই কলম চালাবে এবং টাইমটা নষ্ট করে বেকার। তো পরীক্ষার টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আর এটা কত হবে, b প্লাস c, কত কত হবে, দেখো 10 10 20 আর 5 আর 2 7 27। বাস, দেখো অপশন এটাই আছে নিশ্চয়। 20/27 যেহেতু কাটাকাটি যাবে না, হ্যাঁ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তোমাদের কিন্তু রাইট आंसर। দেখো অপশন নাম্বার এ 20/27 তোমাদের রাইট आंसर। নিশ্চয় বুঝতে পেরেছো, খুবই ইজি। ছ নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 7 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একটু পড়ো। 7 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে। দেখো একটি বাক্সে বলেছে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। একটি বাক্স আছে, তাতে কি 1 টাকার কয়েন আছে, 50 টাকার কয়েন আছে এবং 25 টাকার কয়েন আছে। সব কয়েন মিলিয়ে যোগ করলে কত টাকা হচ্ছে, 180 টাকা। টাকাতে 180 টাকা হচ্ছে। তাহলে সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমার কত, 2:3:4, মানে 2:3:4, মানে 1 টাকার কয়েন যদি দুটো থাকে, 50 পয়সার কয়েন আছে 3টি এবং 25 পয়সার কয়েন আছে 4টি। তো 50 পয়সার সংখ্যা কত, তোমাকে চেয়েছে 50 পয়সার সংখ্যা কত। 7 নম্বর অঙ্ক। এরপরে আরেকটা অঙ্ক করে আজকে ছুটি। 7 নম্বর অঙ্ক হচ্ছে এটাই। দেখো যখন তোমাকে টাকা বলে দিবে, তখন তোমাকে মানে অনুপাত তোমাকে যদি বলে দেয় তাদের সংখ্যার অনুপাত বার করলে তাদের ভ্যালুর অনুপাত বা তাদের কত টাকা আছে সেই অনুপাতটা বার করতে হবে তোমার। তো দেখো সংখ্যার অনুপাত বলে দিয়েছে, এটা সংখ্যা মানে টাকা, এইভাবে লিখছি আমি বোঝানোর সাথে, তোমরা ডাইরেক্ট করবে পরীক্ষা হবে। সংখ্যার অনুপাত কত বলেছে তোমাদেরকে, 2, এখানে 1 টাকা 50 পয়সা এভাবে লিখছি, 25 পয়সা। এত লিখতে হবে না তোমার পরীক্ষাতে, আমি তো বোঝানোর খাতিরে লিখছি। তো 1 টাকা কত সংখ্যা বলেছে, 1 টাকা বলেছে 2 সংখ্যা লিখছি এখানে 2। 1 টাকা 2টি হলো 50 পয়সা 3টি আর 25 পয়সা 4টি। তো বলো 1 টাকা যদি 2টি কয়েন হয়, টাকার অনুপাত কত হবে, 2টি কয়েন 1 টাকা মানে কত হবে, 2 টাকা হবে। সিম্পল, 2টি 1 টাকা কয়েন মানে 2 টাকা।
দেখো 3টি 50 পয়সা কয়েন মানে কত, বলবে স্যার 1.5 টাকা, 1.5 টাকা হয়ে গেল। 4টি 25 পয়সা কয়েন মানে কত, 4টি যদি তোমাকে 25 পয়সা দেওয়া হয় 1 টাকা হবে, তাই না, 1 টাকা হবে। তাহলে এই হয়ে গেল, এটা কি ছিল, এটা ছিল সংখ্যার অনুপাত ছিল, আর এটা হয়ে গেল তোমাদের টাকার অনুপাত। এবার আরামসে চলে আসবে, দেখো এখানে ক টাকা আছে তোমাকে বলে দিয়েছে, বলে দিয়েছে তোমাকে টাকা বলে দিয়েছে, তোমাকে বার করতে বলেছে সংখ্যা, 50 পয়সা সংখ্যা কত। তো দেখো টাকা কত হচ্ছে, যোগ করো, টাকাটা যোগ করো, 2 আর একে 3 আর একে 4 আর 50 পয়সা 4.5 টাকা, 4.5 টাকা। 4.5 টাকাতে তোমাকে বলেছে 4.5 টাকার মধ্যে 180 টাকার মধ্যে 50 পয়সা সংখ্যা কত আছে সেটাই চেয়েছে। তো 4.5 টাকাতে 50 পয়সা সংখ্যা কত আছে, তো 50 পয়সা সংখ্যা কটি আছে 4.5 টাকাতে, দেখো 3টি। এর অনুপাত থেকে তুমি টাকা বার করেছি, এইটার অনুপাত থেকে কিন্তু আমি টাকা বার করেছি। তো দেখো ভালো করে দেখো, এই 4.5 টাকার মধ্যে, এই 4.5 টাকার মধ্যে কটি 50 পয়সা ছিল বা আছে, 3টি বলবে তোমরা, 3টি 50 পয়সা আছে। তাহলে 4.5 টাকাতে 3টি 50 পয়সা আছে, তো কি নেবে করো, 3টি 50 পয়সা আছে। 1 টাকাতে নিশ্চয় কম থাকবে, 3 বার, তাহলে 180 টাকাতে কত কটি 50 পয়সা আছে, 180 দিয়ে গুণ করে দেবো, তাহলে শূন্য কেটে দেবো, এই দশমিক কেটে কাট দেবো, দুটি সংখ্যা দুটি শূন্য, শূন্য শূন্য কেটে দাও, কত হচ্ছে 9 দিয়ে কাটো, 5 9 45, 9 দুগুণে 18, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে কত হয় 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর এখানে শূন্য আছে না, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর একটি শূন্য, পরিষ্কার করে লিখছি, এই 3 আর 2 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর লাস্টে একটি সংখ্যা শূন্য। 120টি দেখতে পাচ্ছ নিশ্চয়, এটা দেখা যাচ্ছে 120, 120 এ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। 120 তোমাদের দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছ কি তোমার বোর্ডে, 120 অপশন নাম্বার এ। ঠিক আছে, তাহলে অঙ্কটি বুঝতে পেরেছো? অঙ্কটি যদি বুঝতে না পারো আরেকবার দেখে নেবে, রেকর্ডিং করা আছে, রেকর্ডের ক্লাস খুব ভালো, আমি আগেই বলেছি, অঙ্কের পক্ষে বারবার তুমি দেখে কনসেপ্টটা বা পদ্ধতিটা যেটাই হোক তোমার যেখানে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু তুমি ক্লিয়ার করে নিতে পারবে। আজকের শেষ অঙ্ক, আজকের মতো পার্ট 1 এর অনুপাত এবং সমানুপাত ক্লাসের শেষ অঙ্ক করব। তার আগে বলে রাখি, এই ক্লাসটি অনেকেরই ভালো লাগছে এবং অনেকেই দেখছো, তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তো এইটা আমরা কন্টিনিউ চালিয়ে যাব, ক্লাস আমরা দিয়ে যাব। আমি আছি তোমাদের ঋষভ স্যার, ইংলিশ ক্লাস দিচ্ছে, একদম ডিটেলস থেকে ইংলিশ দিচ্ছে, একদম ইংলিশ পুরো ভালো কনসেপ্ট দেয় ঋষভ স্যার ইংরেজি। এবং তোমাদের নয়ন স্যার আছে, জিকে তো খুব ভালো, একদম যে তথ্যগুলি দেয় সেগুলি পরীক্ষায় পড়েছে বিগত বছরে, অনেক বছর থেকে আমি দেখে আসছি। তো এরকম ক্লাস আমরা কন্টিনিউ করতে পারবো তোমরা যদি আমাদের সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের উপরে আমাদের ভরসা, এবং তোমরা যদি সাপোর্ট করো আমরা অবশ্যই তোমাদের জন্য এরকম আরো ক্লাস, ভালো ভালো ক্লাস নিয়ে আসবো। এসব ক্লাস করতে অনেকটাই পরিশ্রমের ব্যাপার এবং অনেকটাই ধৈর্য প্রয়োজন আছে, ক্লাসটাকে ডিজাইন করার, তোমাদের নোট বানানো, হ্যাঁ, ডেইলি রেগুলার তোমাদের ক্লাস দিচ্ছি, অঙ্ক ক্লাস 3টি দিয়ে দিচ্ছি, আরেকটি ক্লাস শুরু করেছি অঙ্কের, মানে আরেকটি সিরিজ শুরু করেছি যেটা খুবই দুর্বল স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ, বীজগণিতিক যোগ বিয়োগ, বীজগণিতিক গুণ ভাগ, ভগ্নাংশের যোগ বিয়োগ, লসাগু গসাগু, বেসিক একদম কনসেপ্ট ওখানে ক্লিয়ার করে দেবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এটাই তোমাদের পক্ষে, তোমাদের জন্য কামনা করি আমরা তোমাদের উপরে। 8 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে। তো এটা হচ্ছে একটি বাক্সে সমসংখ্যক, মানে একই সংখ্যা কি আছে, 1 টাকা যাচ্ছে ওপরে, দেখো তোমরা পড়ো একবার, 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা আছে, একটি বাক্স আছে, আগের অঙ্কটির মতন একটি বাক্স, এটা একটি বাক্সের মধ্যে, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা
একই সংখ্যা, যটি 1 টাকা আছে তটি 50 পয়সা আছে এবং তটি আছে 25 পয়সা আছে। বাক্সে মোট 35 টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত? মানে প্রতিটি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা সমান সমানই আছে বলে দিয়েছে, তো প্রতিটি মুদ্রার সংখ্যা কতটি আছে এটা তোমাকে চেয়েছে। তো দেখো আগেকার মতনই প্রায় এখানে লিখবো 1 টাকা, এখানে লিখবো টাকাটা ভালো লিখি 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সা এটা আছে। তো দেখো 1 টাকা আগে 25 পয়সাটাকে দেখবো। 25 পয়সাটাকে আমরা কিভাবে 25 পয়সা রাখলে হবে না, আমাকে সবকে টাকা করতে হবে। তো 25 পয়সাকে আমি যদি টাকা করতে যাই মিনিমাম কয়টি 25 পয়সা লাগবে? 4টি। আমি 4টি 25 পয়সা লিখছি। অঙ্ক একটু আলাদা টাইপের বলে আমি নিয়ে এসেছি, একই টাইপের অঙ্ক নয় কিন্তু একটু আলাদা আছে। তো 25 পয়সা 4টি রাখছি। তো সমসংখ্যক বলেছে প্রত্যেকটা মুদ্রা বা কয়েন সমসংখ্যক আছে, যটি 1 টাকার কয়েন আছে তটি 50 পয়সার কয়েন আছে তটি 25 পয়সার কয়েন আছে। তো 25 পয়সার কয়েন 4টি যখন ধরবো 50 পয়সার কয়েন আমাকে 4টি নিতে হবে এবং 1 টাকার কয়েন আমাকে 4টি নিতে হবে। তো এটা হয়ে গেল সংখ্যার অনুপাত, সংখ্যা 4টি করে। এবং আমাকে টাকার অনুপাত তাহলে বার করতে হবে, টাকা কত করে হচ্ছে। দেখো 1 টাকা যদি 4টি নেই আমি 4 টাকা হবে অবশ্যই। 50 পয়সা যদি আমি 50 পয়সা 4টি কয়েন নেই তাহলে কত হবে? 2 টাকা হবে, সিম্পল হিসাব। এবং 25 পয়সা যদি 4টি নেই 1 টাকা হবে। তো দেখো এটা সংখ্যা কত হচ্ছে 3 4 12 এবং সেই 12টি কয়েনের মোট ভ্যালু কত হচ্ছে বা মোট টাকা কত হচ্ছে 4 5 6 7। তো দেখো 12টি কয়েনে 7 টাকা ভ্যালু পাচ্ছি। তাহলে এবার দেখো কি বলেছে 35 টাকা থাকলে 35 টাকার ভ্যালু 35 টাকা থাকলে কত কয়েন আছে? তো কয়েন আমাকে বার করতে হবে, মুদ্রার সংখ্যা আমাকে বার করতে হবে, টাকা বার করতে বলেনি। তো 7 টাকার 7 টাকায় 12টি মুদ্রা আছে, যেটা বার করতে হবে মুদ্রার সংখ্যা বার করতে হবে। তো মুদ্রার সংখ্যাটাকে করে দিচ্ছি। এটা এরকম নিয়ম শিখে যেতে পারলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যৌগিক নিয়ম তো তোমরা জানোই, কিন্তু এইটা শিখে নেবে। দেখো যেটা কোনটা বার করতে হবে আমাকে কয়েনের সংখ্যা বার করতে হবে। তো 60 কয়েনের মানে মুদ্রার সংখ্যা বার করতে হবে। তো এটা কোনটা মুদ্রার সংখ্যা? দেখো প্রথমটা মুদ্রার সংখ্যা, তাই তো, আর দ্বিতীয়টা টাকার ভ্যালু। তো 60 টাকায় 12টি মুদ্রা আছে। তো আমাকে মুদ্রার সংখ্যা বার করতে হবে, মানে মুদ্রার সংখ্যাটাকে উপরে লিখলাম এবং টাকাটাকে নিচে লিখলাম। এবং 35 টাকা তাহলে কত বলেছে আছে? তো 35 দিয়ে আমি গুণ করে দেবো। 7 × 7 5 7 35 5 12 60। তো 60টি কিন্তু आंसर হবে না, দেখো অপশনে নেই কিন্তু তোমাদের 60 টোটাল মুদ্রার সংখ্যা পেয়ে গেলাম। তো প্রত্যেকটা মুদ্রা তো সমান সংখ্যায় আছে, তোমরা জানো 60 খানা যে টোটাল মুদ্রা, এই টোটাল মুদ্রা তোমরা চাইনি, মোট মুদ্রার সংখ্যা চাইনি, কিন্তু তোমরা চেয়েছি কি প্রত্যেকটি মুদ্রার সংখ্যা কতটি আছে। তো প্রত্যেকটা মুদ্রার সংখ্যা 1 টাকা 50 পয়সা 25 পয়সা একই সংখ্যায় আছে। তো তোমরা 3 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। 60কে যদি 3 দিয়ে ভাগ করে দিই, এরকম ভাবে করব না, এরকম ভাবে করে দিচ্ছি। 3 1 কে 3 3 2 6 20। তো প্রতিটি মুদ্রা কটি করে আছে? 20টি। যেহেতু সব মুদ্রার সমান সংখ্যায় আছে, প্রথমেই বলে দিয়েছে দেখো সমসংখ্যা মানে সব মুদ্রায় একই সংখ্যা আছে। তো 20টি 1 টাকা আছে, 20টি 50 পয়সার কয়েন আছে এবং 20টি 25 পয়সার কিন্তু কয়েন আছে। তো অপশন নাম্বার দেখো এ, অপশন নাম্বার হলো এ। এই হলো কিছু আজকে গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছিলাম, যেগুলি বারবার পরীক্ষায় এসেছে এবং তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে। আরো আমি একটি ক্লাস অবশ্যই নিয়ে আসবো, যদি বলে দিয়েছি প্রথমে, যদি একটি ক্লাসে না হয় মানে পরের একটি ক্লাসে যদি না হয় তো আমি তারপরে মানে পার্ট 3ও নিয়ে আসতে পারি অনুপাত সমানুপাতের, কোনো টেনশন নেই, তোমাদের একদম সফট ওভারঅল একদম কমপ্লিট করে দেবো। তো এখানে আজকের মতো এখানে, ধন্যবাদ।